আমি নিচে যাব। মুখ তুলে কৌরির পানে চাইল নিভান। শান্ত অথচ দৃঢ় নজরে নজর মিলতে সহসা বসে পড়ল কৌরি। বুকের ভেতরের কম্পন দ্বিগুণ হারে বাড়ল। সেই কম্পন আরো বাড়িয়ে দিয়ে নিভান বাম হাতটা পাতল তার পানে। শক্তপোক্ত হাতের তালুটা নজরে পড়তেই নজর তুলে নিভানের দিকে তাকালো। কৌরি তাকাতেই নিভান চোখ দিয়ে ইশারা করলো হাত রাখতে। সহসা ইশারা বুঝল না কৌরি, সেটা বুঝতে পেরে নিভান বলল, হাতটা দাও। হাতটা দিল না কৌরি, বরং হাতটা টেবিলের উপর থেকে সরিয়ে নিল নিজের কাছে। টেবিলের উপরে নেল কাটারটা রেখে তখন যে উঠে দাঁড়িয়েছিল সেটা এখন সামনের মানুষটার হাতে। আর তার হাতটা চাইছে কেন সেটাও বুঝতে বাকি রইল না কৌরির। সেটা বুঝে দৃঢ়কণ্ঠে কৌরি বলল, আমার কাজটা আমি করে নিতে পারবো। তুমি পড়বে কি পড়বে না সেটা আমি জিজ্ঞাসা করিনি। আমি হাতটা দিতে বলেছি, তুমি দিবে। নিভানের জেদালোপূর্ণ কথা শুনে কণ্ঠ আরো দৃঢ় হলো কৌরির। গলায় দৃঢ়তা বজায় রেখে বলল, তুই বললেই তো হবে না। তবে কাকে বললে হবে? কে বললে হবে? তুমি যে এই বেখালিতে চলাফেরা করে অন্যের আমানত খেয়ানত করছো, হক নষ্ট করছো, তাতে কিচ্ছু হচ্ছে না? নিভানের রাগ মিশ্রিত দৃঢ় কণ্ঠের কথাগুলো কানে আসতে সহসা প্রশ্ন করল কৌরি। আবারও দৃঢ় কণ্ঠে জবাব নিভানের। আমার ভয় সংকোচ কথার ফেরে অনেক আগেই কেটে গিয়েছে কৌরির। সহসা আবারও প্রশ্ন করল। মৃদু হাসল নিভান। হয়তো এই প্রথম নিভানকে হাসতে দেখেছে কৌরি। শ্যামবর্ণ মুখের পুরো ঠোঁটের হাসিটা মন কাড়ল কৌরির। মুগ্ধ নজরে দেখল সে। সেই ফাঁকে কৌরির হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল নিভান। সমস্ত শরীর মৃদুতর কেঁপে উঠল মেয়েটার। হাত টেনে পুরুষালী হাতটা থেকে ছাড়িয়ে নিতে চাইল, তবে সামনের মানুষটার শক্ত হাতের চাপে পারল না। কৌরির হাতের পানে চাইল। চকচকে ফর্সা হাতটা নিজের শ্যামবর্ণ হাতের মধ্যে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। গোটালো আঙ্গুলগুলোর মধ্যে 3টে আঙ্গুলের বাড়তি নখ কাটা শেষ। আপাতত 2 আঙ্গুলের নখ আছে। অনামিকা আঙ্গুলটা বেশ নরম স্পর্শে ধরে নখ কাটতে গেলে হাত আবারও ছাড়িয়ে নিতে চাইল কৌরি। সেটা দেখে নিভান স্বাভাবিক গলায় বলল, হাত নাড়িও না, ব্যথা পাবে। কৌরি বেশ বুঝতে পারল সামনের মানুষটা জেদের সাথে সে পেরে উঠবে না। প্রশ্ন মনে রয়ে যাওয়ার আগের কথায় ফিরে গেল সে। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র, ইচ্ছাকৃত কোনো মতেও ছিল না। জানি না সেটা আমি, তবুও তোমার বেখালিতে চলা উচিত হয়নি। তোমার বেখালির জন্য অন্যের হক নষ্ট, সে কিন্তু কিছুতেই মেনে নেবে না কৌরি। মানুষ আমার দ্বারা ভুল বা অন্যায় হতেই পারে, সে কেউ মানলো কি মানলো না তা আমার বোঝার বা দেখার প্রয়োজন নেই। আর আমি আমার অন্য কারো নই আমি। মনে মনে বিস্তর হাসল নিভান। কৌরির জেদালো কথাগুলো শোনার জন্য কথা বাড়াতে ইচ্ছা করছে তার। যদিও এই বিষয়ে কথা উঠাতে চায়নি সে, তবে দুজনের মধ্যে ভয় সংকোচ দ্বিধা দেয়াল ঘুচানোর জন্য সুযোগটা লুফে নিয়ে ছাদে এসেছে সে। আর একের পর এক কথা বাড়িয়ে চলেছে, তাই কথা বাড়তে বলল, প্রয়োজন তোমার না থাকলেও তার আছে, আর তুমি তার না মনে করলেও সে তোমাকে অবশ্যই তার মনে করে। আর তোমার ইচ্ছা তোমার চাওয়া আমার নয়, আমার ইচ্ছে চাওয়াটা তোমার ভিন্ন। বাম হাতটা ছেড়ে দিয়ে কৌরির ডান হাতটা ধরল নিভান। এবারও হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো কৌরি, তবে পারল না। কৌরির ডান হাতটা হাতে নিতেই ফর্সা হাতের উপর কুচকুচে কালো জটটা নজরে পড়ল নিভানের। মুহূর্তে ভেসে উঠল সেদিনের দৃশ্যটা, যেদিন তার ফোনটা দেওয়ার জন্য পদ্মার ফাঁক ঘেঁষে হাতটা বাড়িয়েছিল মেয়েটা। চকচকে ফর্সা হাতের উপর জটটা দেখে নিভানের মনে হয়েছিল ফর্সা হাতের উপর কেউ যেন নজর টিকা দিতে একটা কালো দাগ এঁকে দিয়েছে, আর সেটা নজর কাটার বদলে নজরে মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে। সেদিন জটটা মুগ্ধ হয়ে দেখেছিল নিভান, আজ সেই জটটা ছুঁয়ে দিতে ইচ্ছে করলো খুব, তবে ইচ্ছেটা দমিয়ে ফেললো নিভান। সেদিকে থেকে নজর সরিয়ে নখ কাটায় মনোযোগ দিল। একে একে নিঃশব্দে নখের বাড়তি অংশ কেটে চলল সে। কৌরি দ্বিধান্বিত নজর কাটিয়ে সেটা দেখলো। শ্যাম গায়ে নেভি ব্লু কালারের একটা টি শার্ট পরা, মাথার ঘন কালো চুলগুলো এলোমেলো, গায়ের রং শ্যামবর্ণ হলেও সুদর্শন একটা আদল। দুপুরের সূর্যের তেজস্বী আলো কমে গিয়ে বিকালের নরম আলোতে মানুষটাকে বেশ দেখাচ্ছে। মুগ্ধ হলো কৌরির নজর। ভেতরে ভেতরে কিছু একটা হয়ে গেল, তবে সে দুর্বল হতে চায় না আর না চায় লোভী হতে। মনের কথাটা হঠাৎই মুখে বহিঃপ্রকাশ করলো সে। আমি লোভী হতে চাই না। এক মনে কৌরির হাতের নখগুলো কাটছিল নিভান। দারুণ একটা মুহূর্ত উপভোগ করছিল সে। হঠাৎই কৌরির কথায় হাত থেমে গেল তার। কৌরির কথাটা বুঝে উঠতে পুনরায় হাত চালালো সে। নখগুলো কাটা শেষ করে বলল, ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে নখ কাটা শুরু করবে, তারপর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত কেটে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু করবে, ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে এসে নখ কাটা শেষ করবে। এটাই হচ্ছে নখ কাটার উত্তম পন্থা। কখনো এভাবে এলোমেলো নখ কেটো না। উত্তর এলো না। হয়তো তার কথার উত্তর আগে চাই তার। সেটা বুঝে নিঃশব্দে মুখ নিচু করে হাসল নিভান। কৌরির মুখের পানে চেয়ে সে হাসি বিস্তৃত হলো, অথচ হাসিটা মোটেও সুখকর হাসি বলে মনে হলো না কৌরির। অযাচিত কারণে ধক করে উঠল বুক। সেই ধক করে ওঠার ধাক্কাটা আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিল নিভান স্বাভাবিক
গলায় বলল, তোমাকে যে লোভী শব্দটা প্রয়োগ করেছে সে তো জানে আমি এবারের কেউ নই। এখন আমি যখন এবারের কেউ নই তখন লোভী হবে কি করে? গৌরী এ বাড়িতে এসেছে আজ পাক্কা 2 মাস 6 দিন। এই 2 মাস 6 দিনে সামনের বসা মানুষটা সম্পর্কে সে যতটুকু জেনেছে, শুনেছে এবং দেখেছে আর যেটা বুঝেছে তাতেই মানুষটার সিদ্ধান্তবিহীন একটা কাজও এ বাড়িতে হয় না। যে কোনো কাজে আগে তার মতামত গ্রহণযোগ্যতা পায়, আর সেই মতামতকে সবাই বিশেষভাবে গুরুত্ব দেয়, বিশেষ করে জাহিদ আঙ্কেল। ভাই বোনেরা এই মানুষটাকে ভয় পেলেও সম্মান শ্রদ্ধার নজরে দেখে, সেটা তাদের কথা কর্মে বোঝা যায়। সবকিছুতে বাবার পরে দাদা ভাইয়ের আদেশ নিষেধ বিনা বাক্য ব্যয় মেনে চলে তারা। বড় মা ছেলে বলতে অজ্ঞান, ইভান ভাইয়া দাদা ভাই বলতে পাগল। আঙ্কেলের এত বড় ব্যবসা বড় ছেলে হিসাবে যে মানুষটা নিষ্ঠার সহিত সামলে চলেছে, বড় ছেলে হিসাবে যাকে এত বড় ব্যবসার কর্ণধার বানিয়ে রেখেছে, সেই মানুষটা বলছে সে নাকি এ বাড়ির কেউ নয়। কি করে এই মানুষটা এ বাড়ির কেউ না হতে পারে? এমন অযুক্তিযুক্ত কথা কেউ বলে নাকি? এমন অযৌক্তিক কথা বিশ্বাসযোগ্য? মানুষটার ছোটবেলার গল্প স্বল্প পরিসরে হলেও সে বড় মার মুখে কথা চলে গল্প শুনেছে। তিনি নিজ ইচ্ছেতে কৌরির সাথে টুকটাক গল্প করেছেন। সেখান থেকে জেনেছে প্রথম সন্তান হিসেবে মানুষটার প্রতি কতটা দুর্বল বড় মা। সব সন্তানদের থেকে আলাদা স্নেহ আবেগ মানুষটার প্রতি। সেই মানুষটা বলছে সে এ বাড়ির কেউ নয়। কেন এমন কথা বলছেন তিনি? সংকোচ ভুলে নিভানের নির্বিকার মুখের দিকে তাকিয়ে রইল কৌরি। ওই দৃঢ় নজরও যে মিথ্যা বলছে এটাও তো মন বলছে না কৌরির। তবে পরাণটা কেমন ছটফটিয়ে উঠল উত্তরটা পাওয়ার জন্যে। তবে মুখ ফুটে প্রশ্ন করতে পারল না সে। সামনের মানুষটাকে আশকারা দেওয়ার ভয়ে চাইল না সে প্রশ্ন করতে। তবে মনস্তাত্ত্বিকের টানাপোড়ানের ভিতরে ভিতরে অস্থির তোলপাড় অনুভব করলো। মনে মনে বিচলিত হলো কিছু কথা জানার জন্য। তবে তার জিহবার ডগায় এনেও সামনের মানুষটাকে প্রশ্ন করা হয়ে উঠল না তার। কি ভাবছো? তোমার ইচ্ছা অনুমতি ছাড়া তোমাকে যে বসা এই বর্ণহীন মানুষটাকে আপন করে নেওয়া যায় না? কথাটা অদ্ভুতভাবে বুক ভারী করে তুলল কৌরির। না চাইতেও কৈফিয়তের স্বরে তড়িৎ পড়ল সে। মোটেও আমি তেমনটা ভাবছি না। কৌরির নখ কাটা হয়ে গিয়েছে অনেক আগে। নখগুলো খুব মনোযোগ দিয়ে নেল কাটারের পিছু ঘষার অংশে পালিশ করছে নিভান। নিজের কোমল হাতখানা যে কারো শক্ত হাতের মুঠোয়, সেদিকে বিন্দুমাত্র খেয়াল ধ্যান নেই কৌরির। সে আছে সামনের মানুষটার সম্মুখে, কি করে নিজেকে কঠিন রাখা যায়। কৌরির উত্তর শুনে ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটল নিভানের। মজার ছলে বলল, তবে কি ভাবছো আপন করে যায়? লজ্জা পেল কৌরি। কথার প্যাচে পড়ে যাবে ভাবেনি। এলোমেলো নজর এদিক ওদিক পানি ঘুরিয়ে অপ্রস্তুত গলায় বলল, মোটেই তাও ভাবছি না আমি। আপনি খুব বেশি বেশি ভাবছেন। তবে কি ভাবছো এই বর্ণহীন নিঃস্ব মানুষটা আবার তোমাকে পাওয়ার স্পর্ধা দেখাচ্ছে কি করে? দ্বিতীয়বার একই কথাটা নিভান আওড়াতেই লজ্জায় ভুলে খেয়ালি নজরে নিভানের শ্যামবর্ণ মুখের দিকে তাকালো কৌরি। এক মনে মাথা নিচু করে মনোযোগী হয়ে তার নখের পরিচর্যা করে চলেছে মানুষটা। বিকালের নরম হয়ে আসা আলোতে শক্ত চোয়ালের শ্যামবর্ণ মুখাবয়বের মানুষটাকে শুধুমাত্র রঙের জন্য কি কোনো কারণে সুদর্শন কম দেখাচ্ছে? কই, কৌরির নজর তো সেটা বলছে না। তবে মানুষটা কি করে বলছে তিনি বর্ণহীন? শ্যামবর্ণ মানুষ আবার বর্ণহীন হয় কি করে? আচ্ছা, রঙে সাদা কালো শ্যাম উজ্জ্বল কোনো মানুষই কি আসলে বর্ণহীন হয়? এগুলো তো শুধু জাস্ট রং। আর শুধু রং দিয়ে কি মানুষকে বিচার করা যায়? মানুষ বলতেই তো আল্লাহর দান শ্রেষ্ঠ জীব। তবে সেই শ্রেষ্ঠ জীব সম্পর্কে মানুষের ধারণা এত উঁচু নিচু হয় কি করে? মানুষের আচার ব্যবহার চালচলন কথাবার্তা যদি ভালো হয়, শ্রেষ্ঠ হয়, তবেই না সে সুন্দর সুশৃঙ্খল সুদর্শন। আর সামনে বসা মানুষটা তো সেসব গুণে একেবারে পরিপূর্ণ গুণান্বিত। তবে দৈহিক পেটানো শরীরের উঁচু লম্বা মানুষটার মায়া মায়া কাটকাট আদলে শ্যামবর্ণ মুখটাকে দেখলে কে বলবে এই মানুষটা বর্ণহীন? আর তার ধারালো ব্যক্তিত্ব, যে কোনো মেয়েই তাকে পাওয়ার ইচ্ছে পোষণ করবে। কৌরি কি করেনি? মুখে স্বীকারোক্তি পোষণ না করলেও মনকে দমিয়ে রাখার চেষ্টা। সেই চেষ্টায় ভিতরে বাহিরে কতটা সফল অসফল হচ্ছে সেটা শুধু সেই জানে। নিজের ভাবনা মতোই গলায় কিছুটা অবাকতা নিয়ে বলল, আপনি বর্ণহীন, নিঃস্ব। নিভান প্রহসন গলায় বলল। কেন মনে হচ্ছে না সেটা? ভাবনার ঘোর মুহূর্তে কেটে গেল কৌরির। অপ্রস্তুত গলায় বলল, জানি না। এবার মাথা উঁচু করে তাকালো নিভান। সুডোল অদ্ভুত মায়াময় মুক্তদানার মতো গোলগাল একটা মুখ। দেখলে নজর হৃদয় পরিতৃপ্ত হয়ে যায়, অথচ সেখানে নিষ্পলক তাকিয়ে মন নজর পরিতৃপ্ত করার দলিলনামা তার নেই। ভালোবেসে একটু ছোঁয়ার অধিকারও নেই। নিভান তাকাতেই নজর এলোমেলো করে এদিক ওদিক পানে চেয়ে নিজের দ্বিধা কাটাতে চাইল কৌরি। হাত টেনে নিয়ে সরাতে চেয়েও সেই মানুষটার শক্তপোক্ত হাতের বাঁধন থেকে কিছুতেই হাত ছাড়াতে পারল না।
শক্ত হাতের বিস্তৃত তালুতে কৌড়ির কোমল হাতের তালুটা নিজের বৃদ্ধাঙ্গুলের দৃঢ় চাপনে ধরে রাখল নিভান। শীতল চাহনিতে কৌড়ির মুখের দিকে নজর ফেলে আবেগ মিশ্রিত গলায় বলল, এই করি, আমার জন্য একটু লোভী হও না। তুমি লোভী হলে আমার নিজের চাওয়া পাওয়া ইচ্ছাগুলো একেবারে নিঃস্ব হয়ে যাওয়া থেকে বেঁচে যাবে। আমার জন্য একটু লোভী নয় হলে তুমি খুব ক্ষতি হবে। কথার উত্তর দিল না কৌড়ি, তবে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। কেননা সামনের মানুষটার আকুল আবেদনে বুকের মধ্যে ঝড় বয়ে দিচ্ছে তার। কৌড়ির জবাবের আশা না রেখে নিভানোর হাত ছেড়ে দিল। জানতো সামনের মেয়েটা থেকে সহজে জবাব পাবে না সে, আশাও রাখেনি। তবে মেয়েটার বহিরাগত এক্সপ্রেশন জানতে চাইছিল। মৃদু হাসল নিভান। হাত ছাড়া পেতে তড়িৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কৌড়ি। ঘুরে সামনে এগোতে নিলে নিভানের ডাকে না চাইতেও পা থেমে গেল তার। সেটা দেখে শিথিল গলায় সতর্ক ও বাণী স্বরূপ নিভান বলল, বেখালিতে চলাফেরা করো না করি। আমার সব ইচ্ছে চাওয়াবো আমি আমার আপনজনদের কথা ভেবে একটু একটু করে বিসর্জন দিয়েছি। তবে আফসোস হয়ে মনে রাখিনি তুমি আমার এমন চাওয়া। সেখানে আফসোস নামক শব্দটা প্রয়োগ করা তো দূর, ষষ্ঠ পরিমাণ স্যাক্রিফাইস করার দুঃসাহসিকতাও দেখাতে চাই না আমি। যে কোনো মূল্যে রাজি নই আমি। আর আমার জীবনের শেষ ইচ্ছা বিসর্জন দেওয়ার মানে বিসর্জন করা, আমার সব কিছু শেষ হয়ে যাওয়া। নিঃশ্বাস আটকে রইল কৌড়ির। বিগত 2 মাস ধরে দেখে এসেছে মানুষটার গাম্ভীর্য স্বভাবের। বাড়ির সবার সাথে খুব কমই কথা হয় মানুষটার, আর যেটুকু বলে খুবই শান্ত আর গম্ভীর স্বরে। ছোট বড় সমবয়সী কারোর সাথে সেভাবে মেলামেশা খোলামেলা নয় তার, অথচ তার বেলায় কথাবার্তা আচরণ কত সহজ সেই গাম্ভীর্য মানুষটার। সেই মানুষটা তাকে পছন্দ করে ভাবলেই কৌড়ির পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ ঝিমঝিম করে ওঠে। কেমন অদ্ভুত অদ্ভুত অনুভূতি হয়, যেখানে সে কখনো যেটার স্বপ্নেও ভাবেনি সেখানে সেটা বাস্তবিক রূপে নিজের সাথে ঘটলে নিজেকে কিভাবে ভালো মন্দের বেড়াজালে নিয়ন্ত্রণে রাখা যায়। তবু রাখতে যে তাকে হবেই। বাবা মা মরা, এবারই আশ্রিতা সে। আর আশ্রিতা কি কখনো কারো সুখের নীড় হতে পারে কি জানি, হয়তো পারে নয়তো না। আর ভাবতে চাইল না কৌড়ি, পা বাড়ালো পিছনের মানুষটার থেকে পালাতে। সেটা পিছনের মানুষটা নিষ্প্রভ শান্ত নজরে দেখল। কৌড়ি দৃষ্টিসীমা গোচর হতে চেয়ারে গা এলিয়ে চোখ বুজে নিল সে। শ্বাস ছাড়ল সঙ্গোপনে। ফের মৃদুস্বরে আওড়ালো, তুমি ঠিক হতে চাইছো হও, যত কঠিন হতে চাইবে আমাকে চাওয়ার আকাঙ্ক্ষা তীব্রতা নিবানে ততই বাড়বে। তারপর নিজের আকুল অনুভূতি ছেড়ে কোথায় পালাবে তুমি? এখানেই পালাতে চাও না কেন? লুকানো জায়গা হিসেবে তোমাকে খুঁজতে হবে নিবানের এই শক্তপোক্ত বুক, যা নিবান তোমাকে দেখার পর তোমার নামে করে দিয়েছে, শুধু তোমারই নামে কৌড়ি। নিজের রুমে প্রবেশ করতে ইভানকে নিজের বেডে শুয়ে থাকতে দেখে থমকে পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল নিভান। স্থির নজরে বেডে পা ঝুলিয়ে দুদিকে 2 হাত ছড়িয়ে শুয়ে থাকা ইভানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। তারপর নিজের কাজে ওয়াশরুমে চলে গেল। নিভানের উপস্থিতি ইভানও টের পেয়েছে, তবে প্রতিক্রিয়া দেখায়নি সে। কতদিন পর নিজের ইগো ছেড়ে প্রিয় জায়গাটায় শুয়েছে সে। একটা সময় এই জায়গাটা তার নিত্যকার ছিল। তারপর সবকিছুই কেমন এলোমেলো হয়ে গেল। কেন হয়ে গেল? না হলে আর যাই হতো, তার জীবনে অন্তত এই দিনটা হয়তো দেখতে হতো না তাকে। এরকম একটা দিনের সম্মুখে পড়ার আগে তার দাদা ভাইয়ের কাছে সে তন্ময় সম্পর্কে সবকিছু বলতো, আর দাদা ভাই বিচক্ষণ ব্যক্তির মতো তাকে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দিত। নিভান ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, হঠাৎ আমার রুমে, এনি প্রবলেম? চকচকে সাদা রং করা ছাদের পানে নজর স্থির ইভানের। নির্লিপ্ত গলায় বলল সে, এই বেডটায় শুয়ে তুমি কি নির্দ্বিধায় কত কঠিন কঠিন কাজ সহজভাবে সলভ করে ফেলো। তাই আমিও ভাবলাম দেখি সেখানে শুয়ে আমার জীবনের এলোমেলো সবকিছু সলভ করা যায় কিনা। সবকিছুর ঠিক করার সলিউশন খুঁজছি, কিন্তু আমি তোমার মতো করে পারছি না সবকিছুর সহজ সমাধান মেলাতে। কেন বলো তো পারছি না দাদা ভাই। কোনো বাবা সবসময় বলেন সব জায়গায় শুধু দখলদারি নিলে হয় না, যোগ্য বিচক্ষণ বুদ্ধি বিবেচক জ্ঞানী ব্যক্তির দরকার হয়, না হলে সব ধস নেমে যায়। আমার জীবনের সবকিছু যেন না চাইতেও একটু একটু করে ধস নেমে যাচ্ছে। কি সব আবল তোল বকে চলেছে ইভান? কি হয়েছে কি? ইভানের মুখে ধসনামা শব্দটা শুনতে কিছুটা ধমকের স্বরে কথাগুলো বলতে বলতে তার দিকে এগুলো নিভান। সেটা দেখে তপ্ত শ্বাস ফেলে ইভান বলল, আমি কখনোই চাইনি আমার জন্য কেউ মিনিমাম সামান্যটুকু কষ্ট পাক, অথচ সেই আমার দ্বারাই সবাই ব্যথিত। নিজের পছন্দের চাওয়া পাওয়ার স্থায়িত্ব রূপ দিতে তন্ময়কে না চাইতেও অসম্মানিত লজ্জিত করলাম, যেটা আমি কখনো চাইনি। বিশ্বাস করো দাদা ভাই, আমি একটুও চাইনি ওই মেয়েটাকে অসম্মানিত লজ্জিত করতে।
সবার কথা ভেবে ও বিয়েতে রাজি হলেও আমার প্রতি অসন্তুষ্ট, কষ্ট পেয়েছে ও খুব। ও কখনো ক্ষমা করবে না আমায়। আমি কিভাবে ওর সাথে সংসার গোছাবো? ওকে আমার করে রাখবো কিভাবে দাদা ভাই? কিভাবে ঘৃণার বদলে ওর ফিরতি ভালোবাসাটা পাবো? আমি ওকে ছাড়তে পারবো না। আবার ওর ঘৃণা থেকে একসাথে পথ চলবো কিভাবে দাদা ভাই? সমাধান পাচ্ছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার সব। একটু থামলো ইভান, পরপর বলল, এই দেখো, না চাইতেও আম্মুকে আবার কষ্ট দিয়ে ফেললাম। আমার সিদ্ধান্ত দ্বারা আম্মু অসন্তুষ্ট হয়েছেন, এটা বুঝে আম্মুকে বোঝাতে মানাতে গেলাম, অথচ পুনরায় আমার ব্যবহার কথা দ্বারা ওনাকে কষ্ট দিয়ে এলাম। আমি চাইনি দাদা ভাই আম্মুকে ওটা বলতে, কিন্তু কেন জানি আম্মুর উপর অভিমান হলো। তিনিও তন্ময়ের মতো কিছুতেই আমাকে বুঝতে চাইছেন না, অথচ আমার জীবনের প্রিয় বিশেষ দুজন নারীকে আমি বিশেষভাবে আগলে রাখতে চেয়েছিলাম। আমার দ্বারা ভুলেও কষ্ট পেতে দিতে চাইনি, অথচ তারাই আমার আচরণ দ্বারা খুব বেশি ব্যথিত, অসন্তুষ্ট। আমি কেন তোমার মতো নই দাদা ভাই? আমার প্রিয় মানুষদের কেন আমি ভালো রাখতে পারি না? স্থির দাঁড়িয়ে ইভানের মলিন মুখের দিকে তাকিয়ে রইল নিভান, গলায় কাতর স্বর। সুদর্শন ছেলেটার চোখ মুখ কেমন ছন্নছাড়া ভাব, হাতগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, অথচ ওই হাত দুটো একসময় তাকে ভরসা হিসেবে কত বিশ্বাসে তার গলা জড়িয়ে ধরতো। সে না ধরলে কখনো ইভান বলতো না, দাদা ভাই আমাকে ধরো, আমি পড়ে যাব। ছেলেটা যেন মন থেকে ভরসা করতো, দাদা ভাই যাই হয়ে যাক কখনোই তাকে পড়ে যেতে দেবে না, ব্যথা পেতে দেবে না। অথচ সম্পর্কের টানাপোড়েনে আজ হাত দুটো অসহায় পড়ে আছে। ভরসা বিশ্বাস করেও তার গলা জড়িয়ে ধরে বলতে পারছে না, দাদা ভাই আমার জীবনে এলোমেলো সবকিছু ঠিক করে দাও, গুছিয়ে দাও। সঙ্গোপন দীর্ঘশ্বাস ফেলে নিভান আস্তে আস্তে এগিয়ে গেল ইভানের পানে, হাতের তোয়ালেটা বেডের একপাশে রেখে ইভানের মাথায় হাত রাখলো। সঙ্গে সঙ্গে ছেলেটা চোখ বন্ধ করে নিল। মায়ের পরে এই একজনের স্পর্শ তার ভুবন দুলিয়ে দেয়। পৃথিবীতে কখনো কোনো ভাইয়ের স্পর্শে কেউ মমতা খুঁজে পেয়েছে কিনা ইভানের জানা নেই, তবে এই স্পর্শে সে মমতা খুঁজে পায়, আদর, ভালোবাসা, আহ্লাদ খুঁজে পায়। এই মানুষটা তাকে ছুলে মনে হয় মায়ের মমতাময়ী দ্বিতীয় কোল, কোমল আশ্রয়স্থল, অথচ এই স্পর্শ থেকে নিজেকে বঞ্চিত রেখেছিল কতগুলো দিন। উফ, সে যন্ত্রণা কি সে অনুভব করেনি? করেছে তো। মন খারাপ কেন করেছিস? এটা নাকি কেউ মন খারাপ করে? তুই পুরুষ মানুষ, পুরুষ মানুষের এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়লে চলবে? তন্ময়ী ভুল বুঝেছে, সেটা তোকে বুঝে মানিয়ে নিতে হবে। যদিও হলিউডের অনুষ্ঠানের মতো একটা বিশেষ দিনে অতগুলো মানুষের সামনে নিজের বিয়ে ভেঙে যাওয়া কতটা লজ্জার অসম্মানের, সেটা ওর জায়গায় না থাকলে হয়তো আমরা কেউ বুঝবে। আমরা আমাদের মতো চাইবো বলে যাব, সেখানে দাঁড়িয়ে ওর হারিয়ে যাওয়া কি হারিয়ে গেছে। আর যেখানে ও অসম্মানিত হয়েছে, লজ্জিত হয়েছে, কারণটাও তুই। আবার সেই মানুষটাকে আবার গ্রহণ করা কি সহজ কথা? তবুও যে কারণেই হোক সে তোকে গ্রহণ করেছে, সেখানে সেই অসম্মানিত লজ্জিত হওয়াটাকে তোকে মুছে ফেলতে হবে। জানি না বিষয়টা মুখে বলার মতো সহজ হবে কিনা, তবে দায়ী যখন তুই, তাকে পেতে হলে প্রাপ্য শাস্তিটাও পেতে হবে ইভান। সেটা যেভাবে হোক চেষ্টা করতে হবে তাকে নিজের করে রাখার, তাকে করা অসম্মান মুছে দেওয়া। আর তন্ময় খুবই ভালো এবং বুদ্ধিমতী মেয়ে, ওর সামনে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করলে ও নিশ্চয় তোকে বুঝবে। নিজের পাকাপোক্ত হাতের ভারী পাঞ্জাটা ইভানের চুলে থামিয়ে দিল নিভান। ছেলেটার বন্ধ চোখের দিকে তাকিয়ে মন খারাপ হলো ভীষণ। চঞ্চল ছেলেটা কিভাবে মূর্ছা পড়ছে। দুষ্টুমি করা, মজা করা, সবার পিছে লেগে থাকা ছেলেটাকে এভাবে দেখা যায়? এবার নিভান বেশ সাবলীল গলায় বলল, আর মাকে আবার কি বলেছিস? নিশ্চয়ই বলেছিস মা আমাকে বেশি ভালোবাসে, তাই তো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।